আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় যাচাই বাছাই হচ্ছে ৫ আগস্ট পরবর্তী মামলা। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, সদস্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও সেক্রেটারি ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি সায়ন্ত ভাইকে দিয়েই শুরু করতে চাই। ৫ আগস্ট পরবর্তী যে মামলাগুলো আছে সেগুলি যাচাই বাছাই হচ্ছে। আমরা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি। তিনি বলেছেন যে কেউ যেন হয়রানির শিকার না হন, ভোগান্তিতে না পড়েন, সে বিষয়টি তিনি উল্লেখ করেছেন। আমি তার বক্তব্য একটু উল্লেখ করতে চাই। স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, কিছু ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তি, ব্যবসায়ী, সমাজের বিশিষ্টজন ও সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে পুলিশকে যাচাই বাছাই করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউ মামলাবাজির শিকার হয়ে ভোগান্তিতে না পড়েন। এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। এই দাবিটা কিন্তু অনেক আগে থেকে আমাদের অনেকেরই ছিল। একই সঙ্গে দাবি দুটো কারণে ছিল। উনি একটা দিক বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, যে কেউ যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হয়, ক্ষতিগ্রস্ত না হয় মিথ্যা মামলায়। তৃতীয় আরেকটা দিকও আমাদের আলোচনায় ছিল, সেটা হলো নিরপরাধ এইরকম লোকদেরকে, বা স্পটের আশেপাশেও নাই বা বিদেশে আছে, কিংবা মৃত মানুষ, এমন কেউ তো অতীতে আসামি করার নজির আছে, এবং অনেক হত্যা মামলাও আছে। হ্যাঁ, এইরকম ফেক আসামি করা হলে তখন হয় কি, এদের কারণে যারা সত্যি অপরাধী পুরো মামলাটাই দুর্বল হয়ে যায়। ফলে এই ধরনের মামলার এরকম প্রচুর আসামি করে, এবং মিথ্যা মামলা, মিথ্যা আসামি এরকম হওয়ার দুইটা দিক আছে। সত্যিকার অপরাধী যারা, তাদেরও বিচারটা ঠিকমতো হয় না, কারণ মামলাটা দুর্বল হয়ে যায়। আবার নিরপরাধ ব্যক্তিরা হয়রানির শিকার হন। সে কারণে শুরু থেকেই কিন্তু আমাদের এই অনেকেরই আমরা এটা নিয়ে কথা বলেছি, এবং দাবি ছিল যে প্রথমত হলো মামলাগুলো যখন হয়েছে তাড়াহুড়া করে খুব অল্প সময়ের মধ্যে হয়েছে। সেই মামলার মধ্যে কারো উদ্দেশ্যও খারাপ থাকতে পারে, অথবা উদ্দেশ্য খারাপ না থাকলেও তড়িঘড়ি করে, মানে আওয়ামী লীগ কে করে, এই আমরা গণমাধ্যমে দেখেছি কে মামলা করছে, কার বিরুদ্ধে মামলা করছে কেউ জানে না। এরকম তাড়াহুড়া করে এক গাদা নাম দিয়ে, বেনামি নামি এক গাদা নাম দিয়ে এরকম করে মামলা করেছে। এখন বিএনপি এবং জামায়াত ইসলামী স্পেশালি, বা ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা দীর্ঘদিন ধরে 16.5 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, এই দুইটা দলেরই অভিজ্ঞতা আছে মিথ্যা মামলায় হয়রানির শিকার হওয়ার। বিএনপি মহাসচিবের মতো সজ্জন, নির্ভেজাল, গ্রহণযোগ্য নেতা, তারও মানে শতাধিক মামলা নিয়ে তাকে ঘুরতে হতো, এবং সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পোড়ানোর মামলারও তিনি আসামি, এরকম হয়েছে। হাবিবুন নবী খান সোহেল কিংবা আমাদের সাইফুল আলম নীরব, এরকম কারো কারো বিরুদ্ধে 400-র উপরে মামলা পর্যন্ত এই রেকর্ড আছে। এখন এই যে 16-17 বছর ধরে যেই দলের, জামায়াত ইসলামের অনেকের বিরুদ্ধে এরকম অনেক মামলা ছিল, যারা এরকম বহু মিথ্যা মামলার আসামি হলো, সুতরাং তারা তো ভুক্তভোগী। তারা তো জানেন যে একজনের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে এইভাবে হয়রানি করলে তার কেমন লাগে, তার কতখানি ক্ষতি হয়, তিনি এবং তার পরিবার কিভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সুতরাং যারা ভুক্তভোগী, তাদের হাতে ঠিক একইভাবে মিথ্যা কারণ অন্য কেউ ভুক্তভোগী হবেন, এটা তো আমরা প্রত্যাশা করি না। সেই বিবেচনায় এই যে আমাদের যে পরিবর্তনের অঙ্গীকার আমরা পেয়েছি, যে পরিবর্তনের রাজনীতি আমরা আকাঙ্ক্ষা করছি, সেই পরিবর্তনটা হবে এই যে যারা সত্যিকার অপরাধী তারা কেউ পার পাবে না, আইনের শাসন এবং বিচারের আওতায় আসবে। আর যারা অপরাধী নয়, শুধুই মাত্র রাজনৈতিক কারণে বা প্রতিপক্ষ রাজনৈতিক দলে যুক্ত বলে তিনি মিথ্যা মামলার শিকার হবেন, হয়রানির শিকার হবেন, বিপর্যস্ত হবেন, এটিও যেন না হয়। সেই বিবেচনায় এই মামলাগুলি সবগুলোর রিভিউ হওয়া উচিত, যেটা এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে করার দাবি আমরা তুলেছিলাম, যে এটা রিভিউ হওয়া উচিত। এবং পুলিশ, স্থানীয় যে যারা মামলা দিয়েছেন তারা, এবং রাজনৈতিক সংগঠন, সবার মতামত নিয়ে সত্যিকার অর্থে কারা গণঅভ্যুত্থানের সময় অপরাধ করেছে। এই মামলাগুলি কিন্তু গণঅভ্যুত্থানের সময়ে যে অপরাধ সংগঠিত করেছে, গণহত্যা করেছে, প্রতিপক্ষের উপর হামলা চালিয়েছে, সেই মামলা। এই মামলা কিন্তু দুর্নীতি, টাকা পাচার, আগের গুম খুন বা রাতের ভোট করা, প্রতিপক্ষের জমি দখল করা, প্রতিপক্ষকে বাড়িঘর থেকে উচ্ছেদ করা বা রাজনৈতিক কার্যালয় করতে না দেওয়া, সেই সব অপরাধ নয়। ওগুলি ভিন্নভাবে
যে সুনির্দিষ্টভাবে অপরাধ করেছে তার বিরুদ্ধে মামলা হতে পারে এবং সেটা ভিন্ন ইস্যু। কিন্তু শুধু গণ অভ্যুত্থানের সময় অপরাধে যদি যুক্ত না থাকেন, একজন ছিলেন শরীয়তপুরে, ঢাকার মামলায় তাকে আসামি করা হলো, আর একজন ছিলেন ঢাকায়, শরীয়তপুরের মামলায় তাকে আসামি করা হলো, নানানভাবে হুকুমের আসামি অথবা ছিলেন, তাতে করে ওই শুরুতে বলেছি দুইটা সমস্যা। একজন নিরপরাধ মানুষ হয়রানির মধ্যে পড়ছেন, বিপর্যস্ত হচ্ছেন, তার ফ্যামিলি সহ তিনি। আর সত্যিকার অপরাধীরা এই সুযোগে মামলা দুর্বল করে পার পেয়ে যাওয়ার সুযোগ খুঁজবে যে এটা মিথ্যা মামলা, দেখেন আসামি মারা গেছে, সে আসামি, যেটা আওয়ামী লীগের আমলে হতো। তো যেই রকম গায়েবী মামলার অভিযোগ নিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদকালে আমরা সোচ্চার ছিলাম, সমালোচনা করেছি, ঠিক একই ঘটনা এই সময় আবার ঘটবে সেটা হতে পারে না। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন আমি মনে করি অত্যন্ত যৌক্তিক। এটা যেন আবার এই যাচাই বাছাইটা যেন আবার সঠিক হয়, এইখানে যেন আবার কোনো কিছুর বিনিময়ে বা কোনো লাইনের কারণে বা কে আমার খাতিরের, কে আমার কাছের, সেই বিবেচনায় সত্যিকার অপরাধী যেন পার না পেয়ে যান, আবার কারো উপর ব্যক্তিগত বা অন্য রাজনৈতিক রাক্ষোভ থেকে অপরাধ করেননি তিনি থেকে যান, এইটা যেন দ্বিতীয়বার না ঘটে। শান্ত ভাই, আমি ডক্টর রেজাউল করিমের কাছে আসতে চাচ্ছিলাম, কিন্তু তার আগে আমি এই বিষয়ে আরেকটি খবর উল্লেখ করতে চাই। আজকে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি মঙ্গলবার মহানগর আদালত বর্জন করে। সংশ্লিষ্ট আদালতের বিচারকের অপসারণ ও তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি জানান সমিতির নেতারা। তালুকদার ইউনুস সোমবার বরিশাল অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। বর্তমানে বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে আছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আওয়ামী লীগ নেতার জামিনের ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এই বিষয়ে আসলে আমরা দেখলাম যে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, আওয়ামী লীগ নেতা তালুকদার মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দায়ের করা মামলাটি জামিন অযোগ্য। তিনি আত্মসমর্পণ করলে বিচারক রহস্যজনক কারণে জামিন দেন। এছাড়া আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা মহানগর আদালত থেকে জামিন পেয়েছেন, যা নিয়ে প্রশ্ন রয়েছে। সে এক কথা, এটার উত্তর সত্যিকার অপরাধী যে তিনি যেন মামলা থেকেও বাদ না যান এবং জামিনযোগ্য না হলেও জামিন না পান কোনো কিছুর বিনিময়ে বা কোনো ইকুয়েশনে। আর যিনি অপরাধ করেননি তিনি যেন বিনা অপরাধে কোনো শাস্তি বা সাজা ভোগ না করেন। তাহলে যে এই যে বিএনপিপন্থী আইনজীবীরা আজকে যে আদালত বর্জন করেছে বরিশালে, সেই ক্ষেত্রে আসলে নিশ্চয়ই তাদের সেই আদালত বর্জনের পেছনে তাদের একটা যুক্তি আছে। যে ওই যে যুক্তি একটাই, তিনি তো বলেছেন যে জামিনযোগ্য নয়। এখন আমি আপনি এখানে বসে তো জানি না, এটা তদন্ত হওয়া দরকার। সেটাই বলছি, যদি তদন্তে দেখা যায় যে জামিনযোগ্য নয় এমন ধারার মামলা, তারপরও বিচারক জামিন দিয়েছেন, তাহলে ওই বিচারককেও শাস্তির আওতায় আনতে হবে। সেটা শাস্তিযোগ্য অপরাধ সরকারি চাকরিতে, যে তিনি কিসের লোভে, কিসের বিনিময়ে, কোন আইন বলে জামিন দিয়েছেন, যদি জামিনযোগ্য ধারায় না হয়। আর যদি জামিনযোগ্য ধারায় হয় তাহলে সেটা ব্যাখ্যা দিবেন। এটা যেহেতু অভিযোগ উঠেছে, তদন্ত হওয়া উচিত। অবশ্যই। ডক্টর রেজাউল করিম, আপনার কাছ থেকে এ বিষয়ে আসলে মন্তব্য জানতে চাই, আপনি কিভাবে দেখছেন বিষয়গুলো? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার শ্রদ্ধেয় সম্মানিত সহ আলোচক যারা শুনতে পাচ্ছেন, আসলে আপনি যেটি বলেছেন, প্রথম কথা হচ্ছে যে আমরা যে জুলাই আন্দোলন পরবর্তী যে বাংলাদেশটা আমরা চেয়েছিলাম, আমাদের প্রত্যাশা ছিল যে বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই, অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষ বিগত দিনে গুম, খুন, হত্যা, রাহাজানির যে শিকার হয়েছিল, মানুষ এগুলোর শিকার আর হবে না। এটাই ছিল আমাদের এই লড়াইয়ের অন্যতম লক্ষ্য, এবং এই বৈষম্য শিকার মানুষ হবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আসলে বিভিন্নভাবেই জুলাই পরবর্তীতে সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে সেটি হচ্ছে মামলা বাণিজ্য হয়েছে। মামলা বাণিজ্য হওয়ার কারণে প্রকৃত আসামি, যেটি আমার শ্রদ্ধেয় ভাইও বলেছেন, যে প্রকৃত আসামিরা ছাড়া পেয়ে যাচ্ছে অথবা সুযোগ পেয়ে যাচ্ছে, সুবিধা পাচ্ছে, অন্যরা কিন্তু হয়রানির শিকার হয়েছে। আমি উত্তরার একটা ঘটনা যদি বলি, যিনি আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে যিনি মামলার আসামি, এবং সেই মামলায় আমরাও ছিলাম, কিন্তু পরবর্তীতে জুলাই পরবর্তীতে তিনি বাড্ডা থানায় আবার মামলার শিকার হয়েছেন এই মামলায়। তো সেটা ছিল তার, যেহেতু সে ফাইন্যান্সিয়ালি খুব সাউন্ড, তার সেখান থেকে অর্থ কালেকশনই ছিল অন্যতম একটা টার্গেট। এই জন্যেই সরকার আজকে যে উদ্যোগটা ঘোষণা করেছে, আমি এটাকে ওয়েলকাম জানাই। এবং সাথে সাথে আমরা এখানে বলবো যে আজকের যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির মধ্যে আপনি দেখেন যে জুলাই আন্দোলন পরবর্তী এখানে কিন্তু অনেকগুলো গবেষণা, অনেকগুলো
পরিস্থিতিটাকে অ্যানালাইসিস করে অনেকগুলো রিপোর্ট বিভিন্ন জায়গায় থেকে এসেছে। আমরা যদি টিআইবি রিপোর্ট দেখি তাহলে আমরা সে সময় দেখেছি যে 92% অপরাধের সাথে একটি দল সম্পৃক্ত বলে কিন্তু রিপোর্ট প্রকাশিত হয়েছে। এবং সেখানে মানুষ জুলাই অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে বড় সমস্যার শিকার হয়েছে, চাঁদাবাজির শিকার হয়েছে, বিভিন্ন জায়গায় মব হয়েছে, বিভিন্ন ধরনের সহিংসতা হয়েছে। এই জন্য আমি এর সাথে যুক্ত করে বলতে চাই যে সত্যিকার যারা অপরাধী, যেটা তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং তারা যেন সেই সুযোগটা না পান। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা এই নির্বাচনে আমরা কি দেখলাম? আমরা এই নির্বাচনে দেখলাম কিন্তু নির্বাচনের আগেই আমার এলাকায় যদি বলেন, বিভিন্ন এলাকায় যারা একবারে দাগি আসামি তারা কিন্তু নির্বাচনে ওপেন হয়ে গেছে। একটি দলের সাথে তারা আলাপ আলোচনা, তাদের কি হয়েছে তারাই ভালো বলতে পারবেন। যারা প্রকাশ্য দিবালোকে চলে আসলেন, খুব রাতারাতি চলে আসলেন। এবং নির্বাচন পরবর্তীতে আমরা এই লম্বা সময় যেটা বিগত ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় আমরা ওইভাবে দেখিনি, তারা তাদের অফিসগুলো খুলে ফেলছে, তাদের জামিন নিয়ে আজকে আলোচনা হচ্ছে, বিভিন্ন জায়গায় জামিন হয়ে যাচ্ছে, তারা আনন্দ উৎসব করছে, বিভিন্ন জায়গায় তাদের অফিস তারা খুলে দিচ্ছে। সুতরাং যদি এটা গভর্নমেন্ট ভালো বলতে পারবে, যদি এই গভর্নমেন্টের সাথে ইলেকশন কোনো নেগোসিয়েশনে যদি এই কাজটি হয়ে থাকে, তাহলে এটি হবে এই বিপ্লবের সাথে, এই আন্দোলনের সাথে সবচেয়ে বড় বেইমানি। জি, কারণ এই রক্তের মধ্য দিয়েই কিন্তু আমাদের এই নতুন বাংলাদেশ, নতুন নির্বাচন, আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা অথবা আজকের যে কথা বলার সুযোগটা, এই সবটাই কিন্তু এই অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে। সুতরাং আমাদের প্রত্যাশা থাকবে যে এই টোটাল সহিংসতাটাকে নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী নির্বাচনে আমাদের শেরপুরের জেলা সেক্রেটারিকে, উপজেলা সেক্রেটারি জাউল করিমকে হত্যা করা এই বিষয়ে আপনার কাছ থেকে আরো এবং নির্বাচন পরবর্তী যে বাড়িঘরে আগুন, তারপরে হুমকি দুমকি যেগুলো আজকে হচ্ছে, আমরা আজকে যারা ইলেকশন করেছে, আমরা কেউ সরকারে বসেছি, আমরা কেউ বিরোধী দলে, এই জায়গায় আমরা উভয় কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে, ফ্যাসিবাদের লড়াইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ। রেজাউল ভাই, আপনার কাছে আমি আরো প্রত্যাশা করব যে যাতে করে আমরা এমন কিছু নতুন উদ্ভব না করি যার মধ্য দিয়ে সেই পুরাতন ফ্যাসিবাদী কায়দা আবার নতুন করে সেই জায়গাটির জন্য আগ্রহ না হয়। আমি এবার আবারও ডক্টর সাখাওয়াত হোসেন শান্তর কাছে আসতে চাই। শান্ত ভাই, আমরা ডক্টর রেজাউল করিমের বক্তব্য শুনছিলাম, মামলা বাণিজ্য নিয়ে তিনি কথা বলছিলেন। আমরা এবার একটি অন্য প্রসঙ্গে, যে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, প্রশাসক নিয়োগের পর থেকেই এটি নিয়ে বিরোধী দল বিবৃতি দিয়েছে গতকাল। আমি সেই বিবৃতির কিছু অংশ উল্লেখ করতে চাই। 6টি সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ দিয়ে সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার সন্ধ্যায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ দাবি করেন। এই বিষয়ে আরেকটি আমরা আজকে একটা ফেসবুক স্ট্যাটাস দেখেছি। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে নির্বাচন দেবার সাহস পাচ্ছে না সরকারি দল। ইন্টারিমকে সকাল বিকেল বিনা ভোটে সরকার বলে গালি দেয়া দলটি এখন বিনা ভোটের মেয়র দিচ্ছে সব জায়গায়। শান্ত ভাই, আমরা ওকে, আগের আলোচনার মধ্যে একটা অংশ একটু অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে আওয়ামী লীগের কোথাও কোথাও অফিস খোলা হচ্ছে, এবং এই অফিস খোলা নিয়ে জামায়াত ইসলামের পক্ষ থেকে অভিযোগের আঙুলটা তোলা হচ্ছে বিএনপির দিকে, যে বিএনপির প্রশ্রয় না পেলে এটা খোলে কিভাবে। তো ঠিক একই কথাই তো প্রযোজ্য জামায়াত ইসলামের বেলায়, যে জামায়াত ইসলাম এবং এনসিপির প্রশ্রয় না পেলেই বা খোলে কিভাবে। উভয় পক্ষেরই এক এক জায়গায় এক একজনের হয়তো প্রশ্রয় আছে, তা না হলে যেখানে আওয়ামী লীগ অফিস খুলছে এটা তো এখনও বেআইনি, সরকারি নিষেধাজ্ঞা আছে তো এই দলের দলীয় কার্যক্রম চালানোর ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত সরকার এই নির্বাহী আদেশটা উজ্জ্বল না করে ততক্ষণ পর্যন্ত এটা নিষিদ্ধ, কার্যকর নিষিদ্ধ। তাহলে এই যে এনসিপি, জামায়াত, বিএনপি সবাইকেই তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াতে। জামায়াত বা এনসিপির কোথাও কি আপনি দেখেছেন যে যেখানে আওয়ামী লীগ এরকম অফিস খুলেছে সেটা প্রতিবাদ করতে বা দাঁড়াতে? তারা তো কত জায়গায় জড়ো হয়ে পড়ে, কত জায়গায় তো ডাক দিয়ে নেমে পড়ে, একটাও তো ডাক দিয়ে নেমে পড়তে দেখলাম না। কারণ হচ্ছে এই নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য যে যেখানে পেরেছে সেখানে তাদের আনুকূল্য চেয়েছে। জামাতের সাবেক নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তো প্রকাশ্যেই বলেছেন যে মুজিব ভাই তো এখানে নাই, সে থাকলে আবার তারে দিও, এইবার আমারে দাও, তোমরা আমার সঙ্গে থাকো। এবং পরে তাদের সমঝোতা হয়েছে, সেই খবরও চাউর হয়েছে। সুতরাং এই
আওয়ামী লীগের এই যে অফিস খোলার সাহসটা পাওয়া, সেই সাহস সব দলই কমপক্ষে জুগিয়েছে তাদের ভোট পাওয়ার জন্য, তবে এটা বেআইনি। এবার এই বিষয়ে আসি নিশ্চয়ই আপনার ডক্টর রেজাউল করিমের বক্তব্য আমরা জানতে পারবো। এবার আসি আমি যে 6 জন প্রশাসক নিয়োগ নিয়ে। মাত্র 1 সপ্তাহ হয় নাই সরকার দায়িত্ব নিয়েছে, তারা নিশ্চয়ই একটা অ্যাসেসমেন্ট আছে, নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে, মাত্র একটা জাতীয় নির্বাচন হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন নিশ্চয়ই করবে এবং করতেই হবে, না করাটা অন্যায় হবে দীর্ঘদিন ঝুলিয়ে রাখাটা। কিন্তু সেটা যেদিনই হোক, না হওয়া পর্যন্ত তাদের প্রত্যাশা কী ছিল? তাদের খুব লেগেছে যে তাদের পছন্দের যাদের যেখানে অ্যাপয়েন্টমেন্ট করেছে, ভিসি, এই প্রশাসক বা বিভিন্ন জায়গায় যে নিয়োগ হয়েছে সেগুলো এইভাবেই থাকবে, চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে, সচিব হয়েছে, সব এইভাবেই থাকবে। জামায়াত যদি নির্বাচিত হয়ে আজকে সরকার গঠন করত, তাহলে কি বিএনপির পছন্দের লোক যাদেরকে ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছে সেটা ওইভাবে থাকতো? এখন হয়তো তারা হয় নাই বলে বলতে পারতো হ্যাঁ আমরা রাখতাম। তো বাস্তবতা হচ্ছে যারা সরকারে থাকবে তাদেরকে তাদের যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে, সরকারের উন্নয়ন কর্মসূচি সফল করতে হলে যাকে দিয়ে কাজটা ইমপ্লিমেন্ট করাবেন সেই লোকটা একই সঙ্গে সরকারের বিশ্বাসভাজন হতে হবে, যোগ্য হতে হবে, এবং সরকারের পলিসিটা কি, সরকারের রাজনীতিটা কি, তার টার্গেট কি, এগুলো বুঝতে হবে এবং ধারণ করতে হবে। সেটা না হলে হয় না। পৃথিবীর এমন কোনো দেশ নেই, কোথাও পাবেন না যে যেখানে একটা সরকার আসলে তারা যাদের দিয়ে কাজ করাতে পারবেন বলে মনে করেন তাদেরকেই নিয়োগ দেন, এর বাইরের লোক রাখে না। এরা তো আর ওইরকম সরকারি কর্মকর্তা না যে চাকরিচ্যুত করা অন্যায় হয়েছে, কিংবা এরা নির্বাচিত প্রতিনিধিও না যে তাদের সরানোটা বেআইনি হয়েছে বা উদ্দেশ্যমূলক হয়েছে। তারা চুক্তিভিত্তিক নিয়োগে প্রশাসক নিয়োগ ছিল। সরকার এখন তারা যাদের দিয়ে সুন্দর মতো চালাতে পারবে মনে করবে তাদেরকে দিবে, এবং সেই ক্ষেত্রে যাদের দিয়েছে এরা প্রত্যেকেই যোগ্য এবং অভিজ্ঞ। আব্দুস সালাম বীর মুক্তিযোদ্ধা ঢাকা দক্ষিণে দিয়েছে, তিনি আগেই ডেপুটি মেয়র ছিলেন, অবিভক্ত ঢাকার ডেপুটি মেয়র ছিলেন, এবং তার নেতৃত্বের প্রতি আস্থা অনেক মানুষের আছে। উত্তরে যাকে দিয়েছে তিনি জামাতের আমিরের সঙ্গে নির্বাচন করেছেন এবং জামাতে আমির জিতেছেন শেষ পর্যন্ত, কিন্তু ঘাম ছুটিয়ে দিয়েছে, এরকম জনপ্রিয় নেতা। এবং আকাশে বাতাসে চাউর আছে যে কিছু কিছু আসনে নাকি বিশেষ সমঝোতায় জয় পরাজয় হয়েছে, তার মধ্যে একটা জামাতের আমিরের এইটা নিয়ে সত্য মিথ্যা জানি না, এই চাউরটা বাইরে আছে। তার মানে ওই রকম জনপ্রিয় যোগ্য একজন নেতা তাকে দিয়েছে, যদি তিনি খারাপ করেন তাকে আবার সরিয়ে দেবে, আর এর মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। খুলনায় যাকে দিয়েছে তিনিও পরীক্ষিত নাকি তা আগে দায়িত্ব পালন করা এবং বারবার নির্বাচিত করা জনপ্রিয় নেতা, সব জায়গায় এটা দেখিয়ে দিয়েছে। এখন আপনি হাতে গিটার নেবেন, গিটারটায় সুরটা কখন উঠবে, যিনি বাজাবেন এবং গিটার দুইটাই এক মানে দক্ষ হইতে হবে, দুইজনেরই পারতে হবে। যিনি সুর তুলবেন তার সুর তুলতে পারতে হবে, আবার গিটারের তার ছেঁড়া থাকলে ছেঁড়া তারে কিন্তু সুর উঠবে না। সুতরাং সরকার বা যে কোনো প্রতিষ্ঠান যারা চালাবেন, যিনি মানে সরকারে আছেন এবং যাকে দিয়ে তা চালাবেন, এটার মধ্যে একটা টিউনিং লাগবে না? এখন এই টিউনিংকেও এখানে জামাতের একজন নেতাকে বসিয়ে দিলে হতো, প্রতিটা আওয়ামী লীগের কাউকে বসিয়ে দিলে হবে? অন্য কাউকে ধরে এনে বসিয়ে কোত্থেকে বসাবে? কাউকে না কাউকে বসাতে হবে যে সরকারের পলিসিটা বোঝে এবং ওন করে। এখন বিএনপি নেতাদের দিলে এটা দোষের হয়ে গেল। নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে তো বিএনপি বা জামাত বা এনসিপি কোনো না কোনো নেতাই হয়তো এখানে অধিষ্ঠিত হবেন, তিনি তো রাজনৈতিক নেতাই হবেন। রাজনৈতিক নেতা হলেই সব গেল হয়ে যায়, তা তো হয় না। এই বিষয়ে আপনার বক্তব্য স্পষ্ট। আরেকটি যেটি এনসিপি নেতার বক্তব্য ছিল যে ভয়ে নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না, কি শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না সরকার। এইসব কথা বলেন তো, বিএনপি 212টা আসন পেয়েছে, আরো 3টা আসন তাদের হাতের মধ্যে এসে আছে। 2টা চিটাগাংয়ের তো বিজয়ী হয়েই আছে, আদালতের রায়ের কারণে ফলাফল ঘোষণা হয় নাই, বিজয়ী হয়ে আছে। তার 12 আর 2টা 14টা। আর শেরপুরের যেটা একজন নেতা মারা যাওয়ার কারণে হয় নাই, সেখানে বিএনপি তো এমনিতেই স্ট্রং। সুতরাং এটা পার্সেন্টেজের ভোটে যেই ভোট, বাংলাদেশে তো 50% উপরে ভোট পায় না সাধারণত কেউ, সেখানে বিএনপি এককভাবে 51% ভোট পেয়েছে। এই 3টা যোগ হইলে 53% হয়তো রিচ করে যাবে। তো সেই রকম দল যারা একাই 2/3 মেজরিটি পাওয়া দল,
তারা আবার সরকারে আছে। মানুষ তো সাধারণত এদেশের মানুষ হয় কি, যারা সরকারে থাকে তাদের প্রতি অনেকে একটু মনে করে যে তারা সরকারে থাকলে তাদের পক্ষের নেতাকে নির্বাচিত করলে উন্নয়ন কাজ, দান অনুদান বা বিভিন্ন বিষয়ে কাজ করা তার জন্য সহজ হবে এবং ভালো হবে। ফলে ভোটারদের একটা ঝোঁক ওই দিকে থাকে। আবার সরকার যখন পড়তির দিকে তারা আনপপুলার হয়ে যায়, তখন আবার সেটা অন্য দিকে অনেক সময় যায়। এটা সাধারণ রীতি, এর ব্যতিক্রমও ঘটে। কিন্তু সেইখানে 2/3 মেজরিটি পাওয়া একটা দল, 51% উপরে ভোট পাওয়া একটা দল, তাদের নাকি ক্ষমতায় বসে এখন ভয় পাইতে হবে ওই এনসিপিদের, যারা জামায়াতের উপর ভরনা করলে একটাও জামানত রক্ষা করতে পারতো না তাদেরকে। তাদের তো সাংগঠনিক ভিত্তিই নাই। তারা জুলাই গণঅভ্যুত্থানের নেতা হিসেবে তাদের একটা ইমেজ আসছে এবং তরুণ, তাদেরকে আমরা ভালোবাসি, পছন্দ করি, কিন্তু এটা তো বাস্তবতা যে তাদের সাংগঠনিক ভিত্তি নাই। সাংগঠনিক ভিত্তি নাই বলে তারা বিএনপি আওয়ামী লীগ দুই দিকে দর কষাকষি করেছে, যেখানে শেষ পর্যন্ত সুবিধা পেয়েছে মনে করেছে সেইখানে তারা জোট করেছে এবং জামায়াতের সাংগঠনিক বলে বলিয়ান হয়ে তারা নির্বাচন করে আজকে এমপি হয়ে আসছে। এইটা হলো তাদের বাস্তবতা। এই কথা যদি জামায়াতের কোনো নেতা যারা যেখানে জিতেছেন বা স্ট্রং, তারা বললেও তবু একটা মানায় যে হ্যাঁ ওনরা আগের থেকে অনেক ভালো করেছে, ওনরা এটা বলতেই পারেন। কিন্তু এনসিপির নেতাদের মুখে আগ বাড়ায় এ কথা আসাটা খুবই হাস্যকর না? তাদেরকে ভয় পাইতে হবে বিএনপির? আমরা শান্ত ভাইয়ের বক্তব্য শুনছিলাম। ডক্টর রেজাউল করিম বেশ কিছু কথা শান্ত ভাই বলছিলেন যে জামায়াত আমিরের যে আসনটি সেটি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এর আগেও অনেক কথা হয়েছে এটি নিয়ে। আপনি আসলে কি মনে করেন? আপনার এলাকারও তো নির্বাচন হয়েছে, সেই সব কিছু মিলে নির্বাচন নিয়ে আবারও কথা বললেন কি? ধন্যবাদ। আসলে প্রথম কথা হচ্ছে যে আমরা বিগত 15 বছর আমাদের যে ভোটের অধিকার ছিল এটা থেকে আমরা বঞ্চিত ছিলাম এবং মানুষ একটা গণতন্ত্রের উত্তরণ চেয়েছিল, মানুষ একটা নির্বাচনের জন্য উন্মুখ ছিল। নো ডাউট এবারের ইলেকশন ছিল খুবই উৎসব মুখর। এইবারের জনগণের যেই প্রত্যাশা ছিল এবং মানুষ সেই প্রত্যাশার আলোকে তারা ভোট কেন্দ্রে গিয়েছিল। কিন্তু এই নির্বাচনে যেই প্রথম হচ্ছে যে বিএনপি যে তাদের 2/3 মেজরিটি তারা যেটা পেয়েছে, এখানে প্রথম দেখতে হবে যে ভোটের ব্যবধানটা কত। বিএনপি এবং বিরোধী দল তাদের দুই জোটের ভোটের ব্যবধান হচ্ছে 2.7, অর্থাৎ 53 লক্ষ ভোটের মাত্র ব্যবধান। সুতরাং জনসমর্থনের দিক থেকে এই সরকার তাদের আসনের পার্থক্য অনেক হইতে পারে, কিন্তু জনসমর্থনের দিক থেকে পার্থক্য কিন্তু অনেক নয়। কত শতাংশ জামাত? সেতে তারপরে হচ্ছে আজকের যে শতাংশে কত পেয়েছে? আজকের যে বিরোধী দল যারা আছেন কত শতাংশ উল্লেখ করেছিলেন আপনি? সরি, কত শতাংশ ভোটের জামাত কত শতাংশ ভোট পেয়েছে? টোটাল উভয়ের মধ্যে 2.7। কাস্টিং ভোটের কত পার্সেন্ট পেয়েছে? হ্যাঁ, কাস্টিং ভোটের কত শতাংশ পেয়েছে জামাত? বলেন, আপনি বলেন সেটা। 32%, 31 সামথিং। আর বিএনপি কত পেয়েছে? 50+ ও 51। আচ্ছা, কিন্তু আমি বলছি যে ভোটের 32 আর 51 আপনি পার্সেন্টেজ, আপনাকে 53 আসনের পার্থক্য কি হয়েছে? আসনের পার্সেন্টেজ না, আসনের পার্থক্য পিপলের সাপোর্টের কথা। 53 তে কি হয়েছে? 53 আসনে শুধু 200 থেকে 500 ভোটের 5000 ভোটের ব্যবধানে 53 আসনটা এটাও ভুল তথ্য। না, শুনেন আপনি। আচ্ছা, আমার সময় বলতেছি। এরপরে আপনি বলেন যে আজকের যে কাজটি হয়েছে, এই ভোটে কি হয়েছে? এই ভোটে বিএনপি টাকার কালোবাজারি করেছে। এই ভোটে তারা আমাদের এজেন্টদেরকে বের করে দিয়েছে। এই ইলেকশনে তারা তাদের দমন নিপীড়নের সর্বোচ্চ পর্যায়ে এবং প্রশাসনের এক শ্রেণীর সাথে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত। এই অভিযোগগুলো কি আসলে আপনারা কোনো প্রমাণ দিয়েছেন? এই অভিযোগগুলো আমরা দিয়েছি অলরেডি। নির্বাচন কমিশনে অনেকগুলো কিন্তু আমরা মামলা দায়ের করেছি। কিন্তু আজকের সুজনেরও তিনি বলেছেন, বদিউল আলম সাহেব, যে নির্বাচনের অনেকগুলো ডিসপুট থাকার পরে, অনেকগুলো অভিযোগ থাকার পরে সরকার যেভাবে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করে ফেলল, সরকার তড়িঘড়ি করে যেভাবে মানে তার ক্ষমতা সামনের দিকে অগ্রসর করবার জন্য যেভাবে অগ্রসর হলো, এবং সর্বশেষ আজকে যেটা বলছেন সেটি হচ্ছে যে দলীয় লোক বসাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দলের যিনি, তাকে বসাতে হবে। সিটি কর্পোরেশনে তো এখানে তার দলের প্রশাসক বসাতে পারত সরকার, কিন্তু সেখানে সেটি না করে একবারে ডিরেক্ট দলীয় কর্মীদেরকে নিয়ে সেখানে বসিয়ে দেওয়া হলো। প্রশ্ন এখানেই, দলীয় লোক বসবে, নো ডাউট। সরকার চালাতে হলে দলকে দিয়েই তার আদর্শের, তার অনুসারী, তাদেরকে দিয়ে সরকার পরিচালনা করবো। আমাদের বক্তব্য তো সেটা না।
আমাদের বক্তব্য হচ্ছে যে সরকার কিন্তু এখানে বিগত দিনে প্রশাসক যে পর্যায়ে বসিয়েছেন সেভাবে বসাতে পারতেন। এরপরে যেটি করা হয়েছে, যেটি শান্ত ভাই বললেন, উনি আজকে নতুন একটা আজগুবি খবর নিয়ে আসলেন যে আমির জামাতের সাথে সমঝোতার যে ইলেকশন, না, সমঝোতার ইলেকশন বিএনপি সরকারের সাথে করেছে এবং প্রশাসনের এক শ্রেণীর কালোবাজারি, কালো টাকা, পেশি শক্তি সব কিছুকে কাজে লাগিয়ে সরকার সেটি করেছে। সুতরাং সেটি তো আজকে নির্বাচনের মধ্য দিয়ে তাহলে সেই নির্বাচনের ফলাফলটা আসলে আপনারা কেন মেনে হ্যাঁ, আমরা এই নির্বাচনের, হ্যাঁ এটাই হচ্ছে প্রশ্ন, যে আমরা এই নির্বাচনের ফলাফলটা মেনে নিয়েছি এই জন্য, যেহেতু দীর্ঘদিন পর্যন্ত এখানে যে ধরনের এনার্কি, তারপরে মানুষের বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী মানুষের যে প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। আমরা এই জায়গায় আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। আমরা আমাদের বিরোধী দলে থেকে অতীতে যেরকম ভূমিকা রাখতে পারে নাই অথবা রাখে নাই, আমরা সেই জায়গাকে না করে বরং আমরা মনে করি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা বিরোধী দলের আসনে আমরা শপথ নিয়েছি। আমরা কি বলে সেই সংবিধান সংস্কারের শপথ আমরা গ্রহণ করেছি। আমরা মনে করছি দেশটাকে তার যেই মানুষের যে প্রত্যাশার জায়গা সেটিকে ধরে সামনের দিকে অগ্রসর হওয়া দরকার। আর যেটি আজকে শান্তভাই যেটা বললেন যে আমাদের আমিরে জামাতের সমঝোতা, এটা তো একটা আজগুবি গল্পের মতো আমার কাছে মনে হয়েছে। বরং আমাদের আসনগুলোকেই কিন্তু এই সমস্ত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা বিরোধী দলের আসনে আমরা বসেছি। আমরা মনে করি যে এই সরকার শেষ সরকার নয়, কারণ এই সরকারের মানুষের যে ভোটের পার্সেন্টেজ, যেটা আমি বলেছি, আমাদেরকে শুধু আসন দিয়ে যদি বিএনপি বিবেচনা না করে, কারণ যে অপরাধগুলো করে সে খুব ভালো করে জানে সে কি করেছে। বিএনপি কি করে ক্ষমতায় আসছে বিএনপি খুব ভালো করে জানে। বিএনপি কোথায় কি পদ্ধতিতে প্রশাসনের সাথে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যুক্ত হয়েছে, কালো টাকা দিয়ে, তারপরে পেশি শক্তি প্রয়োগ করার মাধ্যমে সেগুলো করেছে। হ্যাঁ, আমরা দীর্ঘদিন ইলেকশনে না থাকার কারণে আমাদের অভিজ্ঞতার একটা অংশ ঘাটতি ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা সেই জায়গায় আমরা হয়তো এই পেশি শক্তির মোকাবেলা যদি আমরা করতে যেতাম তাহলে হয়তো লাশের সংখ্যাটা হয়তো আরও বৃদ্ধি পেত, কিন্তু আমরা সেটা জায়গায় আমরা যাইনি। বরং আমরা এখন মনে করি যে সরকার যদি তার ম্যান্ডেট যেটা পেয়েছে এটাকে যদি শুধুমাত্র তার মেজরিটি মনে করে সে যদি অগ্রসর হতে থাকে, আওয়ামী লীগের অফিস খুলে দিতে থাকে, তারপরে প্রত্যেকটি জায়গায় লোক পরিবর্তন করে দলীয়করণ করতে থাকে, তাহলে বিগত দিনের যে ফ্যাসিবাদী কায়দা এখানে সংগঠিত হয়েছিল, আমাদের জুলাই অভ্যুত্থান পরবর্তী মানুষের যে প্রত্যাশার জায়গা এটা কিন্তু বিঘ্নিত হবে। জি, আমরা ডাক্তার শান্ত ভাইয়ের কাছে শুনছিলাম যে বিএনপির বা না জামায়াতের এনসিপির তারা সেই সমর্থনও পাচ্ছে, আওয়ামী লীগের তারাও তালা খুলতে সহায়তা করছে, যেটি ডাক্তার না জামাত আমাদের বিগত দিনে হত্যা, রাহাজানি, লুণ্ঠন, জুলুম নির্যাতনের সাথে ফৌজদারি অপরাধের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে কিভাবে বিএনপি প্যাট্রোনাইজ করেছে এটা বিএনপি ভালো বলতে পারবে। ইলেকশনের সময় আমরা আমাদের কেন্দ্রগুলোতে দেখেছি যে আওয়ামী লীগের নেতারা যারা খুব ফেরারি আসামি, তারা ইলেকশনের আমার কেন্দ্রে এসে তারা পায়ের উপরে পা দিয়ে তারা সেখানে উৎসব করেছে, তারা বিএনপির দানের শীষের পক্ষে ভোট করেছে। সুতরাং তারা ইলেকশনের আগে কিভাবে তাদেরকে নিয়ে এসে ময়দানে হাজির হয়েছে এটা গোটা দুনিয়া সাক্ষী, এবং তার চেয়ে সবচেয়ে বড় সাক্ষী বিএনপি নিজেই। সুতরাং বিএনপি যদি এই কাজের দিকে পা বাড়ায় তাহলে জুলাই যে অভ্যুত্থানের চেতনা, আমরা এনসিপি একটা পার্টি, কিন্তু আমরা জুলাই বিপ্লবকে ধারণ করি। আমরা সেই বিপ্লবের যেই চেতনাবোধ, মানুষের যে প্রত্যাশার জায়গা, গণতন্ত্র, আবার দমন নিপীড়নের পথ, এগুলো যদি, এবং আজকের যে গণভোটকে বিএনপি এখনও সেভাবে ওন করছে না, অথবা কি করবে সেটা তারা সময় বলে দেবে, যদি এগুলো বিএনপি তার কার্যক্রম অব্যাহত রাখে তাহলে কিন্তু জুলাইয়ের চেতনাধারীরা আবার কিন্তু রাজপথে নেমে আসতে বাধ্য হবে। জি, আমাকে এই পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে, তারপর আমি শান্তবের কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর চাইব। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, সদস্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও সেক্রেটারি, ঢাকা মহানগরী উত্তর, জামায়াত ইসলামী, এবং ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত। শান্ত ভাই,
পেশি শক্তি ব্যবহার করা হয়েছে, প্রশাসন ব্যবহার করা হয়েছে, যেটি ডক্টর রেজাউল করিম বলছিলেন। আপনি কি তার উত্তর দেবেন? আসলে এই অভিযোগ উভয় দলের বিরুদ্ধে উভয়ের আছে, কিন্তু সেটা অন্যান্য যে কোনো ইলেকশনের তুলনায় অনেক কম। খুলনায় নির্বাচনের দিন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, মহানগর দপ্তর সম্পাদক মারা গেছেন। তার বিএনপির অভিযোগ হচ্ছে ওই নেতা কেন্দ্রের ভেতরে গিয়ে দেখেছে যে জামায়াত কেন্দ্রের ভেতরে প্রচার চালাচ্ছে ভোটের, তিনি নিষেধ করেছেন, নিষেধ করাতে সেখানে হাতাহাতি হয়েছে এবং ধাক্কায় তিনি গাছের উপর পড়ে গাছে আঘাত পেয়েছেন, হসপিটালে নিয়ে মারা গেছে। এখন গাছের উপরে পড়ে মরুক আর যাই মরুক, ধাক্কাটা তো জামাত দিয়েছে, খুনটা হয়েছে বিএনপি নেতা, তাদের অভিযোগ। আবার এই নাসির পাটোয়ারিরে আবার ভুয়া বলেছে, অভিযোগ হচ্ছে জামাত এবং এনসিপির। এরকম দুই পক্ষের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু এটা তুলনামূলকভাবে অনেক কম। তার থেকে বড় কথা হলো একটা মিথ্যাকে বারবার সত্য বলতে, মানে একটা মিথ্যাকে বারবার বলতে বলতে যে সত্য পরিণত করার যে গোয়েবলসীয় যে থিওরি, এই থিওরি যে জামায়াত ইসলাম খুব ভালো মতো রপ্ত করেছে, তার একটা এক্সাম্পল দেই। সেটা হলো শুরুর দিকেই জামায়াতের পক্ষ থেকে ঠিক এই কথাটা প্রথম বলা হয়েছে যে তাদেরকে জোর করে হারানো হয়েছে এবং তারা অনেক ভালো করেছে নির্বাচনে। তার উদাহরণ কি, 53টা আসনে 5,000 ভোটের কম ব্যবধানে জয় পরাজয় হয়েছে। এরপর থেকে জামাতের নেতারা এটা আর ভুলতে পারছে না। কিন্তু বাস্তবতা হলো প্রথমে 53টা বলল, তাদের নেতারাই কেউ কেউ এবারটাকে 33-এ নামিয়ে এনেছে। আবার কিছুদিন আগে একটা 32-এ নামিয়ে এনেছে। কিছুদিন আগে তাদের একজন নেতার সঙ্গে আমি আর একটা টেলিভিশনে টকশোতে বসেছিলাম, উনি 32-এ নামিয়ে এনে 32 বলেছেন। কিন্তু ফ্যাক্ট হইল গিয়া, এই যে সমকালের রিপোর্ট দেখেন, 21টা আসনে 5,000-এর কম ভোটে জয় পরাজয় হয়েছে। এই রিপোর্টের ইয়ে কি এবং এবার ফ্যাক্ট কি দেখেন, 21টা আসনের মধ্যে 5,000-এর কম ব্যবধানে যে জয় পরাজয় হয়েছে, এখানে 12টায় হেরেছে বিএনপি। 5,000-এর কম ব্যবধানে যে জয় পরাজয় হয়েছে, তার বেশি সংখ্যক 12টা সিটে হেরেছে বিএনপি, 5টায় হেরেছে জামাত ইসলাম। অর্থাৎ 5,000-এর কম ব্যবধানে জয় পরাজয়ের মধ্যে জামাতের পরাজিত আসনের সংখ্যা হলো 5টা, বিএনপির পরাজিত হওয়ার সংখ্যা হলো এখানে 12টা। আর 2টা আসন আছে, মাদারীপুর 1 এবং সিরাজগঞ্জ 4। সিরাজগঞ্জ 4-এ ওনাদের রফিকুল ইসলাম খান সাহেব যেখানে প্রার্থী। মাদারীপুর 1 আসনে 385 ভোটে পরাজয় হয়েছে ধানের শীষের, আর সিরাজগঞ্জ 4 হলো 594। এবং এর কাহিনী জানেন, এই 2টা আসনেই কেন্দ্রভিত্তিক ফলাফলে ধানের শীষ জিতেছিল। জেতার পরে দেখা গেল যে পোস্টাল ব্যালটের যে ভোট এসেছে, সেখানে বিএনপি পেয়েছে 800 ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে 2,500-এর উপরে ভোট। পোস্টাল ব্যালট নিয়ে যে এরা 2 নম্বরই করেছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সে অভিযোগ তো নজরুল ইসলাম খান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে গিয়ে দিয়ে এসেছিলেন। এবং যে ব্যালট পাঠিয়েছিল, জামায়াতের নেতারা ভাগবাটোয়ারা করে করে যে হাতে হাতে খুলে নিয়ে গেছে, সেটা তো তখন ভিডিও ফুটেজ বের হয়েছিল, সমালোচনা হয়েছিল। তার মানে এই 2টা আসনে যে পোস্টাল ব্যালটের ভোট বেশি নিয়ে যে জয় দেখানো হলো যে জামাতের, সেই 2টা নিয়ে বরং জালিয়াতি করেছে তারা পোস্টাল ব্যালটে। এইরকম অসংখ্য উদাহরণ আছে। এমনকি এর পরে আপনার আরও 2-1টি উদাহরণ আপনি সার্চ দিয়ে দেখবেন। এই যে রিউমার স্ক্যানারের এখানে রিপোর্ট হচ্ছে যে 53 নয়, 5,000-এর কম ভোটে হেরেছে 11 দলীয় জোটের আসন সংখ্যা 9টা। কারণ হইল যে এই যে ওনাদের 5টার সঙ্গে এনসিপির একটা আছে, খেলাফত মজলিসের একটা আছে, এলডিপির একটা আছে। এই হলো কাহিনী যে এটা। তাইলে আপনার রিউমার স্ক্যানার বলছে সত্য কথা, বিভিন্ন পত্রিকার রিপোর্টগুলো বলছে সত্য কথা যে 53টা নয়, 21টা 5,000-এর ব্যবধানে, এর মধ্যে হারার সংখ্যা বেশি 12টা বিএনপির। অথচ জামাতের কোনো ওই যে শুরুতে বলে দিয়েছে, সেই মিথ্যাটাকে তারা ধারণ করে নিয়েছে যে অনবরত সব জায়গায় বলে যাচ্ছে। এইভাবে মিথ্যাকে বলে বলে তারা সত্যে পরিণত করার যে পলিসি নিয়েছে, এটা তাদের জন্য বুমেরাং হবে ভবিষ্যতে। কারণ হলো নির্বাচনের পরে তাদের একটা স্টেটমেন্ট গেছে যে সারা দেশে একদিনে বিএনপি পরাজিত জামায়াতের উপরে 200 জায়গায় আক্রমণ করেছে। একদম ডাহা মিথ্যা কথা, পরে বিভিন্ন পত্রিকার রিপোর্টে পেয়েছি। পরের দিন জামাতের অফিসিয়াল পেজে তারা ডিক্লেয়ার করেছে 16টা জেলায় বিএনপি জামাতের উপর আক্রমণ চালিয়েছে, কুপিয়েছে কোথাও, ঘরবাড়িতে আগুন দিয়েছে কোথাও। এইটা
প্রথম আলো একটা অনুসন্ধানী রিপোর্ট করেছে, তাদের প্রতিনিধিকে প্রত্যেকটা এলাকায় সরেজমিন পাঠিয়েছে। সরেজমিনে গিয়ে দেখেছে এরকম কোনো ঘটনা ঘটেছে না, ঘটলে ঘটেছে, না ঘটলে ঘটেছে কিনা সেটা। তারপরে জিজ্ঞেস না ঘটলে তো সত্যতা না পেলে জিজ্ঞেস করেছে স্থানীয় ওসি সাহেবকে, না করেছে এরকম ঘটনা ঘটে নাই। তারপর জিজ্ঞেস করেছে এসপিকে, এরকম ঘটনা ঘটে নাই। ফাইনালি জিজ্ঞেস করেছে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত জামায়াতের নেতাকে, খুলনার 14টা আসনের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন যে জামায়াতের নেতা, তাকে জিজ্ঞেস করেছে খুলনার একটা ঘটনা। বলছে না, এরকম কোনো ঘটনা আমার এলাকায় ঘটে নাই। গোপালগঞ্জ 1 আসনে জামায়াতের প্রার্থী যিনি ছিলেন, গোপালগঞ্জ এরকম একটা ঘটনা, এই 16টার মধ্যে একটা জেলা, তাকে জিজ্ঞেস করেছে আপনার এলাকার এরকম একটা ঘটনা অভিযোগ এসেছে, তিনি বলছেন আমার এলাকায় নির্বাচনের পরে এরকম কোনো রাজনৈতিক সহিংসতা ঘটে নাই। এখন ওনারা অফিসিয়াল পেজে কেন্দ্রীয়ভাবে দিচ্ছেন, কিন্তু ওনাদের লোকাল যে নেতা তিনি অস্বীকার করছেন ঘটে নাই। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই যেগুলো দিয়ে রাখছে, ভবিষ্যতে বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন দেশি বিদেশি সব জায়গায় দিবে, পরের ওই প্রতিবাদ বা ওই অস্বীকারটা তো খুঁজে দেখবে না মানুষ, দেখবে যে আমাদের অফিসিয়াল পেজে এটা আসছিল এবং এটাই তারা বিভিন্ন জায়গায় সাবমিট করবে এবং এই পরিসংখ্যান দেখাবে। ফলে শুরু থেকেই তাদের উদ্দেশ্য অসৎ। উদ্দেশ্য হচ্ছে কিভাবে একটা মিথ্যা তথ্য তৈরি করে রাখা যায়, যেই মিথ্যা তথ্যটাকে তারা ভবিষ্যতে প্রোপাগান্ডার কাজে ব্যবহার করবে। 53টাও সেরকম একটা প্রোপাগান্ডার অসৎ উদ্দেশ্যের সংখ্যা, ওই 16 জেলার ওইটাও হচ্ছে এরকম প্রোপাগান্ডার উদ্দেশ্যে আগাম বানিয়ে রাখা অসৎ সংখ্যা। জি, শান্ত ভাই বক্তব্য শুনছিলাম। ডক্টর রেজাউল করিম, তিনি বলছেন যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, পোস্টাল ব্যালট জালিয়াতির কথা বলা হচ্ছে। শান্ত ভাই, আমি তো রাজনৈতিক পরিচয়ে এখানে আসছি, তো উনি রাজনীতি করলে ভালোই করতেন এবং উনি যে তথ্য উপস্থাপন করেছেন, নির্বাচন করেছি আমরা, উনি উনি চমৎকার তথ্য উপস্থাপন এবং গোয়েবলসীয় কায়দা আমরাও পড়েছি। আপনাকে আমি বলতে চাই, ইলেকশন করেছি আমরা, আমাদের কিভাবে ইলেকশনে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, জুলুম নির্যাতন হচ্ছে, আর তথ্য দিচ্ছেন আপনি ঢাকায় বসে। হোয়াট হ্যাপেন? এটা হয় না। আমি বলছি না, আপনি তো পত্রিকায় পড়ে, আপনি তো সে আওয়ামী লীগের গোয়েবলসীয় কায়দায় আপনি ইলেকশনের ফলটা আপনি তো আওয়ামী লীগের সেই জাতাকলের ভিতরে ঢুকে আপনি আশ্চর্য কথা। আপনি আমাকে বুঝিয়ে দেন, মেনে নিব। আমি বুঝিয়ে দিই, একটু বুঝিয়ে দেন, একটা সোর্স থেকে বুঝিয়ে দেন। আপনাকে বলছি যে আপনি জামাতকে যেভাবে ব্লেম করছেন, জামাত এজ এ পার্টি হিসেবে, এজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল, আপনি একজন রাজনৈতিক দলের নেতা হয়ে যদি করতেন আমি মেনে নিতাম। কেন আপনি আমার এই অধিকার নেই যে 51-53 বলবেন? কেন আপনি জামাতকে অসত্য গোয়েবলসীয় কায়দা, হোয়াট হ্যাপেন্ড? আপনি পারেন না। আমি চ্যালেঞ্জ করলাম 21 কে আপনি 53 বলেছেন। আমি আপনাকে বলছি যে এত বড় একটা ইলেকশন, আপনি একজন টকশো তারকা, নো ডাউট, আপনি একজন লেখক, আপনি একজন ডাক্তার, কিন্তু আপনি একজন পলিটিক্যাল পার্টিকে আপনি চ্যালেঞ্জ করে ফেললেন। কেন? আপনার সাহস তো অনেক। আমি নাগরিক হিসেবে এই সাহস দেখাই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি পারলে 51-53টা চ্যালেঞ্জ করে ফেললেন। 51-53টা চ্যালেঞ্জটা নেন পারলে। আমি আপনার সাথে ওই সাহস থাকলে চ্যালেঞ্জটা নেন। না, আমি আপনাকে বলছি আওয়ামী লীগ, বিএনপি তো আধিপত্যবাদী শক্তির সেই ডায়াসের ভিতরে ঢুকে ইলেকশনে অংশগ্রহণ করেছে। বিএনপি তো আওয়ামী লীগকে সেই অস্ত্র শস্ত্র, মামলা, ফৌজদারি সবাইকে ওয়েলকাম করে ইলেকশনে অংশগ্রহণ করেছে। আমরা তো বিগত দিনে একসাথেই ছিলাম। আমি আপনাকে খুবই রেসপেক্ট করি, কারণ বিগত দিনে আপনার খুব ভয়েস আমি দেখেছি, আপনার বক্তব্যগুলো আমি পছন্দ করতাম। কিন্তু দুর্ভাগ্য যে আপনি আজকে যেভাবে একটা দলের পক্ষে যেভাবে অবস্থান গ্রহণ করলেন এবং আরেকটা পার্টিকে, আমি বলতেছি, আমি তো বলিনি আমার যে স্থির থাকবে, আপনি প্রমাণ করতে পারলে মেনে নিব, তো কথা দিচ্ছি মেনে নিব। আমি বলতেছি যে বিএনপি কিভাবে ইলেকশনটা করেছে, ইলেকশনে কি হয়েছে, আপনি একাই সব তথ্য দিয়ে জামাতের মতো একটা পলিটিক্যাল পার্টিকে আপনি খুব ব্লেম দিয়ে দিলেন। এটা তো উচিত ভাই, আপনি শুধু আমাকে তথ্যটা ক্লিয়ার করেন না, আমি মেনে নিব তো আপনার কথা। আমি আপনার সাথে তর্ক যেতে চাই না। আমি বলছি যে আপনি উইথ ডিউ রেসপেক্ট মেনে নিব, আমি পরাজয় মেনে নিব। পোস্টাল ভোটে হচ্ছে কালো টাকার ব্যবহার হয়নি, পোস্টাল ভোটে হচ্ছে সেখানে পেশি শক্তি ব্যবহার হয়নি। বাংলাদেশে পোস্টাল ভোট জামাত ইসলামী কি পরিমাণ পেয়েছে আপনি দেখেন। আপনি যারা সচেতন, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা জুলাই বিপ্লবের অন্যতম আমাদের স্টেক হোল্ডার, তারা জামাত ইসলামীকে, দাঁড়িপাল্লাকে কি পরিমাণ ভোট দিয়েছে আপনি দেখেন। আমার এলাকায় 9000 ভোটের মধ্যে আমি পেয়েছি হচ্ছে 6000, আর আমার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তিনি 1800 ভোট পেয়েছেন। তার মানে হচ্ছে যেখানে জুলুম নির্যাতন হয় নাই,
যেখানে তাদের উপর অবিচার করা যায়নি, যেখানে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা যায়নি, সেই রেমিটেন্স যোদ্ধারা তো দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান গ্রহণ করেছে। আর আপনি আবার সেটাকে নজরুল ইসলাম খান বলে আসছে। নজরুল ইসলাম খান সাহেবরা তো প্রথম থেকেই পোস্টাল ভোট চাননি, প্রথম থেকেই তো সরকারের কর্মকর্তাদের ভোট চাননি, কারণ তারা জানেন যে বিদেশিরা যদি সত্যিকার অর্থে ভোট প্রদান করে তাহলে তাদের ভোট চাঁদাবাজদের বিরুদ্ধে যাবে। তাদের ভোট বাড়িতে যারা আগুন লাগায়, নারীর উপরে যারা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে তাদের উপরে এখনো ধর্ষণ হয়, তাদেরকে তাদের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করবে। সুতরাং এটা হয়েছে নোয়াখালীতে হয়েছে না, নারীর উপরে লোমহর্ষণ নির্যাতন দাঁড়িপাল্লা মার্কাই ছিল না। হ্যাঁ, সুতরাং যেটা আর ওইটাও একটা 11 দলীয় জোটের পক্ষে ওটাও মিথ্যা তথ্য, ওইটাও মিথ্যা আপনার কাছে তথ্য। সবই মিথ্যা ভাই। সুতরাং আমি আমার শুধু বক্তব্য না, আমার একটা বক্তব্য জিনিস একটু হচ্ছে, ক্লিয়ার হতে চাই। আমি আপনাকে 21 আর 53টা একটু ক্লিয়ার করলে আমি মেনে নিতাম। একই তর্ক সব টিভিতে ভালো লাগে না তো। আমি আপনাকে সব জায়গায় একই তর্ক ভালো লাগে না। আপনি আমাকে কনভিন্স করে দেন, হয় 21 মেনে নেন অথবা আমি 53 মেনে নেই। আপনি আমাকে যুক্তিটা দিয়ে বুঝিয়ে দেন। আমি আপনাকে বলতেছি যে আপনি যেভাবে একটা এত বড় একটা ইলেকশনের ভাই, আপনার সঙ্গে তো আমার দলের আপনি কি ইলেকশন হলো, আমরা কি নির্যাতন, আজকে এখনো প্রতিনিয়ত আমাদের ঘরে বাড়িতে নারীদেরকে শুনে না, প্লিজ আপনার সঙ্গে নারীদের শত্রুতা নাই, কিন্তু আমি শত্রুতা নাই। আমি বলছি আমি আপনাকে আপনি শুধু 53-21টা আমাকে বুঝিয়ে দেন, আমি মেনে নিব। আপনি প্রতি জায়গায় একই কথা বলবেন, একই তর্ক, এটা ভালো লাগে। আমি তো আপনার সময় কথা বলি না, আপনি এখন তো আপনার তো চুপ, থ্যাংক ইউ বলেন। আমি বলি, এরপর আপনি বলবেন, এটাই তো টক শোর একটা নিয়ম। বলেন, থ্যাংক ইউ। আমি বলতে চাচ্ছি যে আপনি রফিকুল ইসলাম খানের, তারপরে আমিরে জামাতের আজকে যে নতুন তথ্য আবিষ্কার করলেন, এই তথ্যের প্রমাণ আপনাকে দিতে হবে। আপনি আমাদের দলের প্রধান, যিনি বিরোধী দলীয় নেতা, তার ইলেকশনের সমঝোতার যে প্রশ্নটা আপনি আনলেন, আপনি তো একজন রাজনৈতিক দলের নেতা না, আর আপনি তাহলে সেই পরিচয় আসেন, আপনাকে এর জবাব কিন্তু দিতে হবে। আমাদের দলের প্রধান, যিনি বাংলাদেশের অলমোস্ট সবচেয়ে রেসপেক্টেবল একজন পার্সন, তাকে আপনি তার ইলেকশনের ব্যাপারে একটা ব্লেম নিয়ে আসলেন। আপনি কেন সেটা করবেন? আপনার সেই অধিকার আপনাকে কে দিয়েছে? বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল হচ্ছে আমরা। কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব আমরা করি। সুতরাং আপনি যদি দলীয় পরিচয় আসেন, আমি আপনাকে ওয়েলকাম জানাবো, কিন্তু আপনি অন্য সাইড থেকে এসে দলের অবস্থান নেবেন, এটা আপনাকে আমরা সহ্য করব না। আপনি কেন সেটা করবেন? আপনি সেটা করতে পারেন না। আপনি একটা দলকে আপনি ব্লেম দিচ্ছেন। আমি রাজনৈতিক ময়দানে ছিলাম, আমাদের উপরে কি নির্যাতন হয়েছে, আমরা সেখানে ময়দানে লড়াই করেছি, আমরা আবারও লড়াই করব। আমরা থেমে যাইনি, আমরা থেমে যাব না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, আপনি জামাতকে গই বলছি ও কায়দায়, আপনি জামাতকে ভোট, এগুলো কি তাহলে ভুয়া? জামাত কি ভোট পায় নাই? আপনি বলেন, জামাতে কি ভোট পায় নাই? অবশ্যই জামাত ভোট পেয়েছে। তাহলে আপনারা আওয়ামী লীগকে নিয়ে আসলেন, ভারতের সাথে আপনারা মাথা নুয়ে দিলেন, সব করলেন, সেটা টাইম উইলসে। বিএনপি যদি সেগুলো করে, বিপ্লবের বিরোধী সেটা যেই করে, তাহলে তার পায়চিত্র তাকে পেতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, মাত্র ইলেকশন গেল, আমরা এতগুলো কষ্ট সহকারে মেনে নিয়ে যখন গণতন্ত্র উত্তরণের দিকে অগ্রসর হচ্ছি, তখন আমাদেরকে এজ এ পার্টি হিসেবে তো আপনি আঘাত করতে পারেন না। এই রাইট আপনার নাই। আপনি কেন সেটা করবেন? আপনি আমাদেরকে ব্লেম দিচ্ছেন, আমাদেরকে কথা বলছেন। আমাদের নারী কর্মীদের উপর আজকে সারা দেশে কি নির্যাতন হচ্ছে। আপনারা তো নারীদের ব্যাপারে আসলে খুবই সহনশীল হয়ে যান, কিন্তু আজকে জানেন দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে সারা দেশে নারীদেরকে কি অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, আজকে সেগুলো পত্রিকায় আসছে। সুতরাং আমাদের বক্তব্য যে আমরা একটা গণতন্ত্রের উত্তরণ চাই, কিন্তু তার মানে এই না যে বিএনপি যা ইচ্ছে তাই করে যাবে, তাদের 2/3 মেজরিটি বলে তারা আবার সেই ফ্যাসিবাদী কায়দায় সব করবে, দলীয় লোককে নিয়োগ দিয়ে দেবে, তারপরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অনেক অভিযোগ, কালো টাকার অভিযোগ, দমন নিপীড়নের অভিযোগ সব থাকার পরেও তারা তাদের মতো পার পেয়ে যাবে, এটা না। বরং আমরা গণতন্ত্র উত্তরণে, আমরা দেশের কল্যাণে তাদেরকে সহযোগিতা করতে চাই, সমালোচনা করতে চাই, আমরা এগিয়ে যেতে চাই। জি, আপনার বক্তব্য শুনলাম, স্পষ্ট করে আপনি আপনার জায়গা থেকে ব্যাখ্যা করেছেন। যে কথাগুলো বলছিলেন আপনি সেই বক্তব্য এবার দিতে পারেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করতে চাই। ওকে, আমি সংক্ষেপে দুইটা কথাই শুধু বলবো। মানে ভাইয়ের রেগে যাওয়া ধারণা দেয় যে আমি যে অভিযোগটা করেছি সেটা একেবারে মিথ্যা না। অন্তত দুইটা বিষয়ে আমি চ্যালেঞ্জ নিয়েই বলছি। একটা হচ্ছে 21 আর 53 যে বিভ্রাট, আমি পত্রিকার রেফারেন্স উল্লেখ করে ভোট এখন তো ওপেন, এটা ওয়েবসাইটে আছে, বাসসের ওয়েবসাইটে পুরা ভোটটা আছে। আপনার রিউমারের স্ক্যানারের কথা বললাম,
জাতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট বললাম, সংখ্যা তথ্য সহ সব বলে দিলাম যে 5,000-এর কম ব্যবধানে হার জিত হয়েছে 21টায়, যেটাকে ওনারা 53 বলে প্রচার করছেন। এটা তো প্রমাণ করা খুব কঠিন কিছু না, এটা তো ওয়েবসাইট আছে, সব জায়গায় আছে। যদি কোনোভাবে তারা প্রমাণ করতে পারেন যে 5,000 ব্যবধানে জয় পরাজয় 53টায় হয়েছে, করতে পারলে কি হবে? আমি মেনে নিব সেটা এবং দুঃখ প্রকাশ করে মেনে নিব। না সেটা কি হবে তাহলে? দুঃখ প্রকাশ করে মেনে নিব আপনার তথ্য। আর যদি 21টা হয়, 53 না হয়, আমিরে জামাত 53টা না হয়, ভিত্তিতে নির্বাচিত হয়েছে, সেটা বলেছি। আমি বললাম সেটা বলছি না, এটা প্রমাণের কথাও আমি বলি, এটা কানাঘুষা আছে, অনেকেই বলছে। এর আগে টক শোতে অনেকে বলেছে। আপনি কয়টায় প্রতিবাদ করেছেন? অনেকে বলছে, চাউর আছে বলছে। আপনি কি অনেকের কথা বলবেন কেন? আমি সেটাই বলছি, চাউর অনেকের কথা বলতে কেন? পারেন না? সমাজে যে এটা পারসেপশন নিয়ে কথা বলি না আমরা, আপনি কি সবই প্রমাণ হাতে নিয়ে বলেন? বিরোধী দলীয় নেতাকে এটা বলতে পারেন না। আপনার হাতে প্রমাণ আছে যে আপনার দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য কোন নারীকে বিএনপি ধর্ষণ করেছে? প্রমাণ আছে আপনার হাতে? ওটা তদন্ত চলছে, আপনি কিভাবে বললেন সেটা? সুতরাং পারসেপশন একটা ইস্যু, ইলেকশনের বিষয়েও কিন্তু তদন্ত চলছে। দুই হইল ইলেকশনে কি পরিমাণ এখানে সমস্যা হয়েছে সেগুলো তদন্ত চলছে। এই সংখ্যাটা হয় ওনাদের 21-এ নামতে হবে, এবং ওনারা 5টায় হেরেছে মাত্র, বিএনপি হেরেছে 12টায়। এই সংখ্যাটা মেনে নিয়েই কথা বলতে হবে, আর না হলে তাদেরটা তাদের প্রমাণ করে আমি মেনে নিব তাদেরটা। আমি তো বলছি না যে স্টিক করে যে আমি যেটা বলছি এটাই তাদের মানতে হবে। তাইলে তারা যেই পরিসংখ্যান দিচ্ছে, এই পরিসংখ্যানটা আমাকে দেখিয়ে দেখ, সত্য হলো ওটা আমি মেনে নিয়ে ওই কথাটাই সামনে বলবো, তাদের পক্ষে কথা বলবো। দেশের নাগরিক হিসেবে, সংবাদ মাধ্যমে কথা বলতে আসা একজন লোক হিসেবে এইটা বলার অধিকারও আমার আছে, এবং অন্য কেউ মিথ্যা তথ্য দিলে সেটা ধরিয়ে দেওয়ার অধিকারও আমার আছে। এক। দুই হইল, প্রথম আলোয় যে রিপোর্ট করেছে 16 জেলায় হামলার অভিযোগ জামাতের, খোঁজ নিয়ে যা জানা গেল, ওয়েবসাইটে আছে, যান গিয়ে এটার প্রতিবাদ করেছেন যে ওরা মিথ্যা তথ্য দিয়েছে, প্রতিবাদ করেছেন। এখন প্রতিবাদ করবেন না, আমরা সেটা রেফারেন্স দিয়ে কথা বললে আপনি সেটাও মানবেন না, আবার উল্টা রেগে যাবেন, সহ্য করবেন না, কি করবেন? একটা দলের বিরুদ্ধে বলতে পারবো না, কেন দলকে কেন অভিযোগ করতে পারবো না? ক্রিটিক করতে পারবেন, কেন পারবো আপনি না? আরেকটা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য করতে পারবেন, আপনি দলীয় কর্মীর ভূমিকা পালন করেন। আরেকটা দলের এজেন্ডা বাস্তবায়ন করলাম, আপনি তো দলীয় কর্মী, আপনি দলীয় পরিচয় নিয়ে আসেন। কেন দলীয় পরিচয়টা দেন, আপনার দলের একটা পদ দেন, আমি জয়েন করি, দিবেন না? আপনাকে আমরা পরিচয় আপাতত কোন দলে দিচ্ছি না, কারণ আপনার মতো এরকম অসত্য কথা বললো না। আচ্ছা, অসত্য কোনটা সেটা বলেন। তা আমি তো কোনো দলে জয়েন করি নাই, আমি দলীয় পরিচয় কেন দিব? আমি যদি জামায়াত, বিএনপি, এনসিপি, XYZ, সিপিবি কোন দলের পদ নিতাম, আমি ওই পদের পরিচয় নিতাম। এখন আমার দলীয় পরিচয় নাই, আমি কেন দলীয় পরিচয় আনবো? আপনার এইসব দেখার তো দরকার নাই। আপনি দেখেন আমি যে তথ্য দিয়েছি, সেই তথ্যটা সত্য না মিথ্যা সেটা বলেন। আমার তথ্য আপনার খণ্ডনের যুক্তি আপনার হাতে নাই, আপনি রেগে যাচ্ছেন এবং ব্যক্তিগত আক্রমণ করছেন যে আমি কি হিসেবে আসছি। ব্লেম মিথ্যা করলে সেটা আপনি বলেন, আপনি মিথ্যা ব্লেম হলে সেটার জবাব দেন। আপনি এই মিথ্যা শব্দ কিন্তু বলি না, আপনি আমি যে তথ্যটা বলছি, আমি যে আমাদের আমিরে জামাতের বিরুদ্ধে অসত্য কথা বলছেন, আমি যে তথ্য দিয়েছি আপনি তথ্য খণ্ডাতে পারছেন না, আপনি রেগে গিয়ে আপনি যা খুশি তাই বলছেন, এবং আমার দলীয় পরিচয় আসতে হবে। আমি দলীয় পরিচয় আসবো না, কোন পরিচয় আসবো সেটা তো আমার আইডেন্টিটি আমি বুঝবো, আমার আইডেন্টিটি আপনি দিয়ে দিবেন। না, আপনাকে জামাতকে নিয়ে কথা বলতে হলে আপনাকে দলের পরিচয় আসে। ও দলের পরিচয় না নিয়ে জামাতের সমালোচনা কেউ করতে পারবে না, এটা আইন করলেন আপনি। এটা তো আওয়ামী লীগ করতো। না, আপনি তো গোল এটা তো আওয়ামী লীগ করতো। তারপরে দিয়ে আপনি জামাতের দলীয় পরিচয় ছাড়া জামাতের সমালোচনা করা যাবে না। আমি তো বলতেছি আপনি সব বলতেছেন দলের বিরুদ্ধে। আপনি কি আমাকে এটা বলে দিচ্ছেন যে জামাতের সমালোচনা করতে হলে দলীয় পরিচয় লাগবে, এছাড়া করা যাবে না? আমি বলছি যে আপনি তো আজকে বিএনপির ক্রিটিক করতে পারতেন। বিএনপির ক্রিটিক যেখানে করার প্রশ্ন অবশ্যই করতে পারতেন আপনি। কেন বিএনপি কেন শুরুতে যখন মামলা নিয়ে হয়েছে, দুর্বল মামলা, শত শত আসামি দেওয়া, বিনা দোষে আসামি দেওয়া, সেখানে কি বিএনপির ক্রিটিক করি নাই? তখন তো আপনার ভালো লেগেছে, সেখানে তো বিএনপি মামলাগুলো দিয়েছে, সেই ক্রিটিক বিএনপির আমি করেছি, তখন কি আপনার ভালো লাগেনি? বিএনপির ক্রিটিক করলে আপনার ভালো লাগবে, জামাতের ক্রিটিক করলে আপনার শর্ত দিয়ে দিবেন, যে শর্ত দিয়ে দিবেন, মানে আপনি তথ্য দিবেন ভুল তথ্য দিলে কারেকশন করে দিব, কোথায় ভদ্রলোক হিসেবে, শিক্ষিত লোক হিসেবে মেনে নিবেন যে হ্যাঁ আমার এই তথ্যটা ভুল হয়ে থাকতে পারে, আমি চেক করে দেখব। আপনি এটুকু অন্তত কথা দেন, আপনি চেক করে দেখবেন, এবং যদি আমার দেওয়া তথ্য সঠিক হয় ভবিষ্যতে অন্তত কারেকশন করে আমি সেটুকু স্বচ্ছ দেখান। সরি, আমি আপনার তথ্য নিয়ে কিন্তু আমার কষ্টটা লেগেছে আপনি একটা পলিটিক্যাল পার্টিকে যেভাবে ব্লেম দিচ্ছেন।
আবার আপনি দিতে গিয়ে দলের প্রধানকে নিয়ে আসছেন। আপনি আমাদের দলের পোস্টাল- প্রধানকে নিয়ে আচ্ছা, আসছেন। ঠান্ডা আবার মাথায় যেই জায়গায় ঠান্ডা পোস্টাল মাথায় আপনি শোনেন, পোস্টাল ভোটে বাইরের ভিডিও প্রচার হয় নাই, জাকির ভাই হয় নাই, হাসান জাকির ভাই হয় নাই, তাহলে এটা নিয়ে বিতর্ক ওঠে নাই, সন্দেহ তৈরি হয় নাই। এখন অনেক ভিডিও আপনারা পোস্টাল নিয়ে ভোটের কি একটা ভিডিও দেখাতে পেরেছেন যে বিএনপির নেতারা ভাগাভাগি করে নিয়েছে? জামাতের নেতারা ভাগাভাগি করে নিয়েছে, সেই ভিডিও তো ভাইরাল হয়েছে ভাই। এখন হলে সেটাকে আমরা বলতে পারবো না। আমাকে ভিডিও তো শেষ করতে হবে। চাঁদাবাজিরও আসলে ভাইরাল এই, হয়েছে। বলছেন তো, এই চাঁদাবাজির ভিডিও ভাইরাল সেটা তো হয়েছে, বলছেন কৌশলের আপনি। ভিডিও ভাইরাল হয়েছে, সেটা বলছেন তো, ওইটা নারী বলবেন তো। নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে, একটা দলের আমাকে সব শেষ- হওয়ার পরে ঠিক ওগুলো আছে। আপনার দেখা নাই। সেটাও আপনি আমাকে দেখবেন, শেষ করতে বলবেন। হচ্ছে না, আজকে। ধন্যবাদ। নিশ্চয়ই আগামী দিনে আরো কথা হবে এইসব বিষয়ে নিয়ে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানে শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।